আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অর্থায়নের উৎসের পার্ট পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমাদের এটা তৃতীয় পার্ট। আমরা প্রথম দুইটা পার্টে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটার হাফ অংশ মানে অর্থায়নের অভ্যন্তরীণ উৎস আর বহিঃস্তর যে স্বল্পমেয়াদী উৎস থাকে ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বহিঃস্তর উৎসের দুইটা, একটা হচ্ছে মধ্যমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো মধ্যমেয়াদীতে প্রথমে যে আমরা যদি দেখি, মধ্যমেয়াদী বলতে কি বোঝাচ্ছে? মধ্যমেয়াদীগুলো আসলে একটা সময়ের উপরে বেস করে এই ক্যাটাগরিগুলো করা হয়। যেহেতু মধ্যমেয়াদী আমরা সময় বলবো, সেটাতে 1 থেকে 5 বছরের মধ্যে যে আমরা যে লোনগুলো নিব সেগুলো হচ্ছে মধ্যমেয়াদীতে পড়বে, আর এগুলো বহিঃস্থ উৎসের মধ্যে পড়বে কারণ আমরা বাইরে থেকে নিব। তো 1 নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক বলতে হচ্ছে আমরা যে ব্যাংকগুলোকে নর্মালি চিনি, ডাচ বাংলা ব্যাংক, তারপর হচ্ছে ইউসিবি ব্যাংক, এবি ব্যাংক। এরা জনগণের টাকা নিয়ে, জনগণ থেকে টাকা নিয়ে এই টাকাগুলোকে বিভিন্ন সেক্টরে তারা লোন দেয়। হ্যাঁ, তো ওরা যে লোন দেয় আমরা এই লোনগুলো আমরা ইউজ করতে পারি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। তো সেই দিক থেকে বাণিজ্যিক ব্যাংক থেকে যে লোন দিতে পারি সেটা একটা আমার অর্থায়নের উৎস হিসাবে বিবেচ্য করা হয়। তারপর হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত বলতে বোঝাচ্ছি যেগুলো বিশেষ বিশেষ কাজে জড়িত। যেমন আমরা যদি বলি যে কৃষি ব্যাংক, বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা শিল্প ব্যাংক। তো এই কৃষি ব্যাংক কৃষি খাতের জন্য, শিল্প ব্যাংক শিল্প খাতের জন্য ওরা কিন্তু লোন দেয়। তো আমরা চাইলে আমরা যদি কোনো কৃষি নিয়ে অথবা শিল্প নিয়ে কাজ করি আমরা ওইখান থেকে আমরা সেই লোনটা নিতে পারি। তারপর হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছি যেমন আমাদের ব্রাক ব্যাংক আছে, ব্রাকের যে প্রতিষ্ঠান ব্রাক, তারপরে হচ্ছে মাইরাস, ব্রাক মাইরাস, এইরকম। তারপরে যে গ্রামীণ ব্যাংক, এইরকম যে বেসরকারিগুলো প্রতিষ্ঠান আছে এরা একটা নির্দিষ্ট পার্টিকুলার সুদের বিনিময়ে মানুষকে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে লোন দেওয়া থাকে। তাহলে সেটা একটা আমরা সোর্স হিসাবে ব্যবহৃত করতে পারি যে বেসরকারি প্রতিষ্ঠান। এরপর হচ্ছে মূলধনী বাজার। মূলধনী বাজার বলতে বোঝাচ্ছে বাকি যেগুলো আছে, যেমন এগুলো তো আমরা ব্যাংক নিয়ে আলোচনা করছি, ব্যাংকের বাইরেও যেমন বিমা প্রতিষ্ঠান এছাড়া বা অনেক আর্থিক প্রতিষ্ঠান থাকে যারা হচ্ছে বিভিন্ন সুদের বিনিময়ে লোন দেওয়া থাকে। তো এগুলো আমরা মধ্যমেয়াদী 1 থেকে 5 বছরের মধ্যে নিতে পারি। এবার আসবো আমরা দীর্ঘমেয়াদীতে। দীর্ঘমেয়াদীতে যেখানে হচ্ছে 5 বছরের বেশি সময়ের জন্য আলোচনা করা হয়, মানে 5 বছরের বেশি সময়ের জন্য টাকা নেওয়া হয় আর কি। তো এই জিনিসগুলো এখানে আলোচনায় আসবে। 1 নম্বর হচ্ছে ঋণ। ঋণ বলতে বোঝাচ্ছে আমরা যখন ব্যাংক থেকে বা অন্য কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান থেকে নিতে পারি, যখন আমরা 5 বছরের বেশি সময়ের জন্য লোন নিব সেটা আমাদের দীর্ঘমেয়াদীর মধ্যে পড়বে। কিন্তু সেই দিকে একটা বিষয় হচ্ছে ঋণের সুদের হার কিন্তু ফিক্সড থাকে। এই জন্য আমাদেরকে এটা নেওয়াটা আমাদের একদিকে সুবিধা আছে, একদিকে অসুবিধা আছে। সুবিধাটা বলতে কিরকম? আগে অসুবিধা বলি, কারণ মানুষ তো খারাপ জিনিস আগে শুনতে বেশি পছন্দ করে। অসুবিধা বলতে ঋণের সুদ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। আমি যদি টাকা করতে না পারি, হইতে পারে আমার স্থাবর সম্পত্তি দিতে হবে, আমি যাই করি সবার আগে তাদের দায় পরিশোধ করতে হবে। এটা আমার জন্য একটু ডিফিকাল্ট, মানে দায়ের দিক থেকে। আর সুবিধা হচ্ছে আমরা যখন শেয়ার বিক্রি করি, শেয়ার বিক্রি করলে শেয়ারে কিন্তু আমাদের কোম্পানি যারা শেয়ার কিনবে তাদেরকে কি দিতে হয়? লভ্যাংশ, মানে প্রফিট দিতে হয়। আর যারা আমরা যদি ঋণ নেই তাহলে যারা ঋণ দিবে আমাদেরকে তাদেরকে কি দিতে হবে? সুদ। তাহলে লভ্যাংশ যাদেরকে দিতে হয় এই লভ্যাংশের উপর একটা কর ধরতে হয়, কর। এটা হচ্ছে একটা করযোগ্য। করযোগ্য হলে কি হয়? আমার যে লভ্যাংশ আমি যে ওদেরকে টাকা দিব, টাকার একটা আমার অনেক বেশি খরচ পড়ে, সেই জায়গায় সুদ নিলে সুদ কিন্তু করযোগ্য না, করমুক্ত। এটার উপরে কর ধরে না। তো এই ঋণের সুদের উপরে মানে ঋণের উপরে করযোগ্য না হওয়ার কারণে ঋণের সুদের হার বা ঋণের যে ব্যয়টা, ঋণ মূলধনের যে ব্যয়, এই ব্যয়টা শেয়ারের ব্যয় থেকে কম হয়। সেদিক থেকে এটা আমাদের জন্য অনেক বেশি ভালো একদিকে। এরপর হচ্ছে ঋণপত্র। ঋণপত্র মানে হচ্ছে একটা বিশাল অ্যামাউন্টের মানে টাকাকে আমরা শেয়ারের মতো খণ্ড খণ্ড করবো, খণ্ড খণ্ড ভাগ করে একটা পার্টিকুলার রেটে দেখা যাক আমি হচ্ছে 1 লাখ টাকা ঋণপত্র, টোটাল 1 লাখ টাকা আমি মূলধন মানুষ থেকে নিব। কারণ আমি চিন্তা করলাম এটা 1000 করে আমি শেয়ারের মতো করে ভাগ করে মোট হচ্ছে 10টা 100টা ঋণপত্র মানে ঋণপত্র করবো। তখন এগুলোকে আমি মানুষের কাছে বিক্রি করবো, আর আমি একটা পার্টিকুলারলি সুদ মেনশন করে দিতে হবে যে এই সুদের টাকা, এই ঋণের বিপরীতে আপনাদেরকে আমি এই সুদটা দিব যারা কিনবে। লিজিং হচ্ছে, লিজিং মানে ভাড়া নেওয়া। লিজ মানে ভাড়া নেওয়া। অনেক সময় অনেক প্রতিষ্ঠান আছে যে তাদের অনেক সময় দেখা যাচ্ছে তারা অধিক টাকার প্রয়োজনে বা অধিক টাকার দরকার, মানে টাকার অভাবে তারা অনেক সম্পত্তি কিনতে পারে না। যেমন অনেক সময় অনেক আসবাবপত্র, ফ্রিজ, এসি, অনেক বড় বড় দামি জিনিস কিনতে হয়। এখন আমার হঠাৎ করে মনে হলো, যেমন আমি একটা বলি যে আমি চাচ্ছি আমার জন্য একটা আইপিএস মেশিন লাগবে। কারণ আইপিএস মেশিনের জন্য আমি চিন্তা করছি আমি এত টাকা দিয়ে কিনতে পারবো না। তখন আমার চাইলে অনেক সময় লিজ নেওয়া যায়, ভাড়া নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে লিজ মালিক, যে এই সম্পত্তিটার মালিক, তাকে আমাকে একটা পার্টিকুলারলি ভাড়া দিতে হবে সুদের মতো করে আর কি। প্রতি মাসে একটা ভাড়া দিতে হবে, আর মেয়াদ শেষ হলে সে এই সম্পত্তিটা নিয়ে চলে যাবে, এটা আমার আর থাকবে না।
লাস্ট হচ্ছে আইএমএফ। আইএমএফ বলতে বোঝাচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা হচ্ছে 1945 সালে ব্রেটেন উড যে একটা সম্মেলন আছে, ব্রেটেন উড সম্মেলনের মাধ্যমে এই আইএমএফ গঠিত হয়। তো এই আইএমএফ গুলো হচ্ছে মানে স্বল্প যারা দেশগুলোতে ছোট ছোট মানে যারা হচ্ছে আর্থিকভাবে অনেক অসচ্ছল, তাদেরকে হচ্ছে লোন দিয়ে ওই দেশের অর্থনৈতিক যে অবকাঠামো থাকে সেগুলোকে ডেভেলপমেন্ট করে। তো এটা একটা লোনের সোর্স হতে পারে, কারণ বিভিন্ন সরকার বা দেশ হচ্ছে এই জায়গা থেকে লোন নিয়ে দেশের উন্নয়ন করে। তো এই ছিল আজকে মানে এই চ্যাপ্টারের মোটামুটি শেষ। এই চ্যাপ্টার আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ। আমরা ফিনান্সের যেটা চ্যাপ্টার দিলাম, আমরা হয়তো পরবর্তীতে অ্যাকাউন্টিং এর চ্যাপ্টারগুলো দেওয়া শুরু করবো। তো সবাই কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে।